এটা হলো PX-65 রাশিয়ান গান, এটা লং রেঞ্জ। এইরকম বন্দুক দিয়ে মারা হয়েছে। ডক্টর সালুকে, এই বন্দুকটা দিয়ে 3 কিলোমিটার দূরে টার্গেটে কি হিট করা যায়? হ্যাঁ ফ্রেডি, শুটিং রেঞ্জ আমি এটা ট্রাই করে দেখেছি। এর রেঞ্জ 3 কিলোমিটারের বেশি আছে। এরকম বন্দুক তো হয় মিলিটারিদের কাছে থাকবে আর না হলে উগ্রপন্থীদের কাছে। ঠিক বলেছো বস। আর সেই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র মার্ডারের ব্যাপার নয়, বড় ধরনের অপরাধ হতে চলেছে, লার্জ স্কেলে। দয়া, স্যার, একটা কাজ করো, দিল্লিতে যাও আর ইন্টেলিজেন্স ব্যুরো থেকে খোঁজ নাও যে এরকম বন্দুক কাদের হাতে থাকতে পারে আর সেটা কিভাবে। এই সমস্ত খুন এই রাইফেল দিয়েই হয়েছে। আর আপনারা তো জানেনই, এরকম হাই প্রোফাইল রাইফেল তো সবার কাছে থাকে না। আপনি একদম ঠিক বলছেন স্যার। আর যেটা আমাদের দেখা দরকার সেটা হলো এই রাইফেলটা যদি কেউ কিনতেও চায় তাহলে কিনতে পারবে না। এটা একটা কিংবা দুটো পিসে বিক্রি হয় না, বড় অ্যালটমেন্ট হয় এগুলোর। তাহলে কয়েক বছর আগে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার মধ্যে এই ধরনের রাইফেল ইউজ হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের কোনো আতঙ্কবাদী গ্রুপের উপর সন্দেহ হয়? আগে হ্যাঁ স্যার, যদি আমাদের সন্দেহ ঠিক হয় তাহলে আমরা জানি যে এর পেছনে ঠিক কার হাত আছে। কার? এই অঞ্চলেই কিছুদিন আগে আমাদের আর্মি অনেক অস্ত্র আটক করেছিল। ওই অস্ত্রের মধ্যে এই রাইফেলটাও ছিল। হ্যাঁ প্রতাপ, স্যার, সমস্ত আতঙ্কবাদী মরে গেছে, ওদের মধ্যে একজন পালিয়ে গেছে, তবে আমরা সমস্ত হাতিয়ার আটকে নিয়েছি। ওয়েল ডান প্রতাপ। স্যার, আর যে টেররিস্টরা পালিয়ে গেছে তাদের সম্পর্কে সমস্ত পোস্টকে অ্যালার্ট করে দাও। তাহলে এই কাজ ওই আতঙ্কবাদীর হতে পারে যে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী এই আতঙ্কবাদী গ্রুপ খুব বড় একটা কিছু করতে চলেছে। বোধহয় এটাই সেটা শুরু। এই দুটো অপরাধ সাধারণ কোনো খুন নয়, এটা নিশ্চয়ই কোনো বড় সড় ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতী আক্রমণ ঘটতে চলেছে। হ্যাঁ স্যার, আর এই খুনগুলোকে আটকানোর জন্য প্রথমে আমাদের আকাশ থেকে চলা গুলির রহস্য ভেদ করতে হবে স্যার। আর এই রহস্যের কিনারা করার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই আতঙ্কবাদীরা রনি আর হিতেনের মতো সাধারণ লোকের হত্যা কেন করলো। আচ্ছা, এমন কি কমন আছে এই দুটো কেসে? স্যার, দুটো মার্ডারই আকাশে হয়, দুবারই গুলি উপর থেকে চালানো হয়েছে কোনো পাওয়ারফুল রাইফেল দিয়ে। এটা প্রফেশনাল শার্প শুটারের কাজ হবে। আর স্যার, এই দুটো কেসেই কোনো ভ্যান্টেজ পয়েন্ট নেই, আর এমন কোনো জায়গা নেই যেখানে বসে খুনি এই দুজনকেই গুলি করতে পারে। তেমন কোনো জায়গা ছিল না, তেমন কোনো জায়গা ছিল না। খুন করার এটাই মূল কারণ নয় তো? তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে খুনির কাছে বসে গুলি চালানোর কোনো জায়গা ছিল না, আর ও এটা শিওর হতে চেয়েছিল যে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয়, সেই জন্যই ও এদের উপরে প্র্যাকটিস করছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। সে গুলি ছোড়ার প্র্যাকটিস করছিল। তার মানে স্যার, ওর আসল টার্গেট অন্য কেউ? স্যার, যদি কোনো ভ্যান্টেজ পয়েন্ট নাই থাকে তাহলে ও গুলি চালাচ্ছিল কোথা থেকে? পঙ্কজ, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা এটা বলো, আমরা মানুষ ডানা ছাড়া আকাশে কিভাবে ওড়ে? স্যার, এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে। ব্যাস, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু স্যার, ওখানে ওই ক্রাইম সিনে আকাশের ওপর কোনো চপার তো ছিলই না স্যার, না কোনো কেবল কার ছিল ওখানে। তাহলে অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। অভিজিৎ, ম্যাপটা বের করো, ওই এলাকার চারপাশটা ভালো করে দেখো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা। এমন কিছু আছে নাকি যেখান থেকে মানুষ হাওয়ায় উঠতে পারে? জঙ্গল আছে, আর হ্যাঁ, দুটো হট এয়ার বালুন রেঞ্জও রয়েছে। একটু দেখো তো, যেখানে খুন হয়েছিল সেখান থেকে এটা কতটা দূরে? স্যার, এই দুটো 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তাহলে একটা কথা তো কনফার্ম, খুনি ওখানে হট এয়ার বেলুনে বসেছিল আর সেখান থেকেই ও গুলি চালিয়েছিল 3 কিলোমিটার দূর থেকে। স্যার, কেউ যদি হট এয়ার বেলুনে চড়তে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, এমনি কেউ যেতে পারে না। কোনো ব্যাপার না,
তোমরা ওই হট এয়ার বেলুনের অফিসে গিয়ে খোঁজ নাও যে এমন কোন ট্যুরিস্ট ছিল যে ওই দুটো দিনে এটা টোটাল 12 জনের লিস্ট আছে যারা সেদিন হট এয়ার বেলুনে বসেছিল। কিছু জন একা বসেছিল, কিছু জন গ্রুপ বানিয়ে বসেছিল। তোমার কি মনে আছে এদের মধ্যে কতজনের কাছে কোনো জিনিস বা ব্যাগ ছিল? বা কোনো সন্দেহজনক কাউকে দেখেছো? না, বদমাস তো কাউকে লাগছিল না, কিন্তু একজন বয়স্ক আন্টি ছিলেন। পিঠে একটা ব্যাকপ্যাক ছিল আর চোখে চশমা আর মাথায় টুপি পরেছিলেন। হ্যাঁ, আমরাও অবাক ছিলাম যে এই বয়সে এই সব ট্রাভেলিং এর ইচ্ছা। আর যখন ফটো তোলা হচ্ছিল উনি লজ্জা পাচ্ছিলেন আর নিজের মুখ লুকোচ্ছিলেন। রবি, এই বয়স্ক আন্টি শার্প শুটার শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, আমি এখানে পাইলট। 25শে ফেব্রুয়ারি স্যার সব মিলিয়ে আমি 6 জনকে এয়ার বেলুনে চাপিয়েছি স্যার, আর 2 জনকে দিনের স্যার। আচ্ছা, তাদের মধ্যে কেউ মানে গন্ডগোলের লোক মনে হয়েছিল, কিংবা যার কাছে কোনো জিনিসপত্র ছিল? স্যার এরকম তো কেউ ছিল না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ ছিল, জানি না কারো বারবার চিৎকার করছিল। হয়তো ওর মুড খারাপ ছিল বা খিটখিটে ধরনের ছিল। ওনার হাতে কোনো কিছু ছিল? জিনিস তো ছিল না। হ্যাঁ, একটা লাঠি নিয়ে হাঁটছিল। লাঠি নিয়ে হাঁটছিল? হেই, তোমাদের সাহস কি করে হলো আমার ছবি নেওয়ার, আমাকে জিজ্ঞেস না করে? কিছু ভদ্রতা আছে না নেই? ওরাও ওগুলো ওরাও। আচ্ছা, ফটো তোলার জন্য রেগে গেছিল? কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? লোক হট এয়ার বেলুনে তো প্রতিদিন বসে না, তাই না? তারা নিজেরাই ফটো তুলতে চায় যাতে এই স্মৃতিকে তারা সারা জীবন রাখতে পারে। আর কোনো বিশেষ কথা মনে আছে ওর ব্যাপারে? স্যার জানি না বলাটা ঠিক হবে কিনা। না না, বলো, যেটা মনে আছে খুলে বলো। ওনাকে হাঁটতে দেখে মনে হচ্ছিল না যে ওনার লাঠির প্রয়োজন আছে, কিন্তু তাও উনি লাঠি নিয়েই চলছিলেন। আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু জানতে পারলে? স্যার এখানে একজন বয়স্ক মহিলা এসেছিল আর তার হাতে একটা ব্যাকপ্যাকও ছিল। আর হ্যাঁ, ওই মহিলা ছবিও তুলতে চাইছিল না। আচ্ছা, এখানেও একজন বুড়ো লোক এসেছিল হট এয়ার বেলুনে চড়তে লাঠি নিয়ে, আর তারও ফটো তোলায় আপত্তি ছিল। স্যার এই বয়স্ক মহিলা আর বয়স্ক লোক একই ব্যক্তি নয় তো? ওই শার্প শুটার, ওর ব্যাগে আর ওর লাঠিতে ওই রাইফেলটা ছিল যা দিয়ে খুন করেছে। আর স্যার দুদিনই এ একাই ওপরে গিয়েছিল, কারণ যদি অন্য টুরিস্টের সাথে যেত তাহলে রাইফেল সেট করতে আর টার্গেট সেট করতে প্রবলেম হয়ে যেত। না পুরবি, আমার মনে হচ্ছে ও একলা যায়নি। মানে ওই হট এয়ার বেলুন চালানো আর সঙ্গে এই রাইফেলটা চালানো, দুটো কাজ একসঙ্গে করা মুশকিল। ওই হট এয়ার বেলুনের পাইলটও ছিল সঙ্গে। মানে স্যার এই অপরাধে পাইলটও যুক্ত? একটা কাজ করো, ওই পাইলটটাকে ধরো তাড়াতাড়ি। ওই দিন ওই বয়স্ক মহিলাকে বেলুনে উপরে কে নিয়ে গিয়েছিল? পাইলট কে ছিল? সঞ্জীব ছিল। এই পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না আমাকে মারতে পারবে না ওকে। এই এই সঞ্জীব! আরে তো প্রাণ দেওয়ার জন্য একদম তৈরি ছিল। এটা কোনো ছোটখাটো মার্ডার নয় পঙ্কজ, অনেক বড় মিশন। যদি তাড়াতাড়ি আটকানো না যায় তাহলে বড় সড় বিপদ হবে। আচ্ছা গীতা, 24শে ফেব্রুয়ারি যে লোকটা গ্রুপে যেতে চাইছিল না, একলা যেতে চাইছিল, ওর পাইলট কে ছিল? কে নিয়ে গেছিল? সোলো ট্রাভেলারকে তো দিনেশ নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার দিনেশ, এতক্ষণ ধরে চুপ করে আছো, কিছু বলছো না কেন? তোমরা আমাকে ধরতেই পারবে না। এখন যমরাজ তোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মুডে নেই। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো, তোকে বেঁচে থাকতে হবে। চল। মারো, যত পারো মেনে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তোমাদের এই আইনের কমজোরি থাপ্পড়ে এত শক্তি নেই যে আমার অপরাধের মজবুত হাড়কে গলাতে পারবে, বুঝলে? তোমার উপর যদি টর্চার করতেই হতো তাহলে ওর জন্য তো 2 মিনিটের কাজ আমাদের কাছে। কিন্তু তারপর মনে পড়ে তোমার পরিবারের কথা, তোমার বোন। পরের মাসে ওর বিয়ে না?
কেমন লাগবে ওর যে ওর বিয়ে হচ্ছে আর বিয়ের পরে ওর ভাই এই পৃথিবীতে নেই? হ্যাঁ, আর তোমার মা প্রত্যেক মাসে খরচার জন্য টাকা পয়সা পাঠাও না? তোমার মৃত্যুর পর কে খেয়াল রাখবে তার? কিছু ভেবেছো এ ব্যাপারে? হ্যাঁ, না, চলো, এখনো সুযোগ আছে, রাজ সাক্ষী হয়ে যাও। কথা দিচ্ছি তুমি জেলে যাওয়ার পরে তোমার মায়ের খেয়াল আমরা রাখবো। হুম, সত্যি? মানে পুরো খেয়াল রাখবে? পুরো খেয়াল? হ্যাঁ, তোমার মায়ের পুরো খেয়াল রাখা হবে। তুমি শুধু এটা বলো কার জন্য কাজ করো, তোমার বসের নাম কি? বলে দেবো? সত্যি বলে দেবো? হ্যাঁ বলো। আমি যার জন্য কাজ করি না, যে আমার বস, স্যার, তার নাম হলো এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন, যাও ধরে নাও আর গ্রেফতার করে নাও তাকে। বলেছিলাম না আমি কিচ্ছু বলবো না, যা করার আছে করে নাও। সিআইডি কোথাকার, সিআইডি। বস, বস। কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না। এখন না তোমাকে কিছু জিজ্ঞাসা করব, কিছু বলার জন্য তোমাকে আমরা জোর জবরদস্তিও করব না, কিচ্ছু করব না। শুধু একটাই কাজ করব, আমরা তোমাকে ঘুমোতে দেব না। শুতে দেবেন না? হুম, এমনিতেও আমি জেগে থাকলেও আমি আপনাদের কিছুই বলবো না। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলো না, কিন্তু আমরা শুতে দেব না তোমাকে। ওকে ভাই দয়া, আমি এটা শুনেছিলাম যে মানুষ কোনো কিছু না খেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, কিন্তু না ঘুমিয়ে কত কষ্ট হবে এই বেচারার। তোর বাঁচাটা খুবই মুশকিল, আমি এসব দেখতে পারবো না। সময় কাটানোর জন্য খুব ভালো হবে, তাই না? তোর জীবনের শেষ মুহূর্তগুলো তুই এই কাঁটার সঙ্গে গুনতে থাকবি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ঘুমোতে দিও না। ফ্রেডি স্যার, আরে কোথায় আছেন আপনি? যতক্ষণ না মুখ খুলবি চোখের পাতা এক করবি না, বুঝলি? 5 মিনিটের জন্য নয়। চল। না, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট তো শুতে দাও। 1 সেকেন্ড, শোবো না, শোবো না, একদম শোবো না, শোবো না একদম। এই, শোবো না আমি। এবারও ভেঙে পড়বে। সবকিছু বলতে বাধ্য হবে। বললু, বললু, তুই শুবি না, ওঠ। এই ঘুমোতে চাস? আর ওকে একটু ঘুমোতে দাও, কি প্রবলেম তোমাদের? ঠিক আছে, তোমাকে ঘুমোতে দেবো আমরা।
আগে বলো যে তোমাদের গ্রুপের প্ল্যানটা কি? এই, হ্যাঁ বলছি। আমার নাম দীনেশ নয়, আমার নাম আমার নাম বল্লু। দীনেশ নয় আমার নাম। আর আমাকে স্পেশালি এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। আর যে দুটো মার্ডার হয়েছিল না, ওটা প্র্যাকটিস ছিল। আমাদের আসল মিশন হলো ওকে মারা। আর ওই যে ওকে কি যেন নাম, স্টিভ মার্টিন। ওই শান্তির দূত যে সম্প্রতি ভারতবর্ষে এসেছে দেশে শান্তির বার্তা নিয়ে, যাতে সমগ্র বিশ্ব এই বার্তাকে সমর্থন করে, যাতে উগ্রপন্থীরা শেষ হয়। এসিবি, আমরা চাই না যে আতঙ্কবাদ কখনো শেষ হোক। আর স্টিভ মার্টিন তো মরবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর আর যদি তোমরা বাঁচিয়েও নাও না, আমরা স্টিভ মার্টিনকে খতম করে দেবো একেবারে। আমাদের যে শার্প শুটার আছে না, একদম পাক্কা নিশানা তার। কোথায় মারবে ওকে আর কখন? বল। ও যখন কনফারেন্সে ভাষণ দেবে না, ওটাই সব থেকে সঠিক ওটাই সব থেকে সঠিক সময়। ওটাই সব থেকে সঠিক সময় হবে। ওই সময় ওর আশেপাশে কোনো সিকিউরিটি থাকবে না। আর যে কনফারেন্সটা আছে না, ওটা বিল্ডিং এর ছাদেতে হবে। তো ওই হট এয়ার বেলুনেতে আমাদের শার্প শুটার যাবে আর ওখানেই গুলি মারবে। কনফারেন্স ঘন্টা খানেকের মধ্যে শুরু হবে, এখন তাড়াতাড়ি ওখানে আমাদের পৌঁছতে হবে। আরে তোমরা যতই চেষ্টা করে নাও, বাঁচাতে পারবে না ওকে। আর হ্যাঁ, তোমরা যদি বাঁচিয়েও নাও না, তাহলে আমরা আবার প্ল্যান করব, দ্বিতীয়বার মারবো। কে মারবে? কিরকম দেখতে ও? আরে আমি ওর মুখ দেইনি এখনো পর্যন্ত। যখনই আসে ছদ্মবেশে আসে। তোমরা কি একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, আমরা কি হট এয়ার বেলুনটা আটকাতে পারি না যতক্ষণ এই কনফারেন্স শেষ হচ্ছে? না ফেডরিক, এই সব কিছু বন্ধ করা যাবে না। আজকে আটকালে কালকে অন্যরকম প্ল্যান করবে। আজকের প্ল্যান আমরা জানি, আজই ওদেরকে ধরবো। সিআইডি। মিস্টার স্টিভ মার্টিন কোথায়? ওপরে কনফারেন্স রুমে। ওর কাছে নিয়ে চলুন, আসুন। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। স্যার, এখানে 4টে বেলুন আছে। দুটো ওপরে আছে আর দুটো রেডি হচ্ছে। আমার সামনে যে বেলুনটা আছে স্যার, ওতে একটা কাপল আছে। আর ওই ছেলেটার কাছে ব্যাকপ্যাক আছে। নজর রাখো ওদের উপরে। কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে, সবাইকে ফলো রেখো, ওকে? স্যার, ওদের বেলুন টেক অফ করেছে। হ্যাঁ, এই দুনিয়াতে টেরোরিজম কেন আছে, এই প্রশ্নটা আমাদের জানা দরকার। আর এই টেরোরিজম তখনই বন্ধ হবে
যখন সব দেশ একসাথে ভাই ভাই হয়ে থাকবে, টেররিজমকে আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। দুজন মিউজিশিয়ানকে দেখছি, ওরার জন্য তৈরি হচ্ছে। ওদের হাতে গিটারের ব্যাগ আছে। এবার এটা বলা খুবই মুশকিল যে ভেতরে গিটার আছে নাকি গান। স্যার, আরও একটা লোক এসছে। ওর কাছে একটা ব্যাকপ্যাক আর একটা ক্রাচ রয়েছে। অপেক্ষা করা যাক। স্যার, ক্যামেরা ক্রু এসেছে। ওদের কাছে আবার দুটো ব্যাগ। ক্যামেরা ক্রু? ওদের দিক থেকে নজর সরিও না, নজর রাখো ওদের উপরে। স্যার, এখানে তো অনেক বেলুন উঠছে। সুইসাইড বম্বিং কি এটা? কেউ নিজের খুশিতে নিজের প্রাণ কি করে দিতে পারে? জীবন প্রেসিয়াস। ও নো, We need to respect এতগুলো বলুন, আর সব এর মধ্যে দেশে আমরা যেটা খুঁজছি সেটা কোনটা? মনে হচ্ছে ছদ্মবেশে এসছে। মুখ দেখে গন্ডগোলের মনে হচ্ছে। দয়া, ওই দুটোর উপর নজর রাখো। আমরা যেন সব সময় একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2। এটা তো গিটার। হচ্ছে কি এখানে? উপরে গিয়ে এরা মিউজিক বাজাবে নাকি? বাকি সমস্ত বেলুন তো চলে গেছে, একটাই আছে। মানে স্যার, খুনি এই বেলুনের... ক্যামেরা ক্রু। স্যার, এ কোথায় গায়েব হয়ে গেল? স্যার, এর কাছে তো রাইফেল রয়েছে, যেমনটা সালুমকে স্যার বলেছিল। অভিজিৎ,
মিস্টার স্টিভ, ইউর লাইফ ইন ডেঞ্জার। আপনার জীবনের সংশয় আছে। তাহলে কি করবে? উই হ্যাভ আ প্ল্যান। থ্যাংক ইউ সিয়াজি। যদি আজকে আপনারা ঠিক সময় না আসতেন আমি বেঁচে থাকতাম না। দেখুন, বিপদ কিন্তু এখনো কাটেনি, ঠিক আছে? এখনো খুনিকে ধরতে পারেনি, সেই জন্য বি সেফ, বি কেয়ারফুল। ওকে। ফ্রেডি, পঙ্কজ, ওই বেলুনে নজর রাখো, চোখের বাইরে যেন না যায়। হ্যাঁ স্যার, আমরা বেলুনটাকে ট্র্যাক করছি। হ্যাঁ পুরবি, গুড জব, কংগ্রাটস। ওরা ধরা পড়েছে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, খুনি ধরা পড়ে গেছে। ইয়েস, ওয়েল ডান। সিআইডি অনেক বছর ধরে এই দেশের সেবা করে চলেছে, আর আজকে আরেকবার আপনারা একটা ভয়ঙ্কর টেররিস্টকে ধরেছেন। আজ আমরা একজনকে ধরেছি, এরপরে পুরো গ্রুপটাকে ধরে ফেলবো। মিস্টার স্টিভ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। এই সমাজে আপনার মতো মানুষদেরই দরকার, যারা আপনার মতো সাহসী আর সৎ। তাহলে তুমি ছদ্মবেশে রনি আর হিতেনকে মেরেছো? তোমার মতো একজন সব সুপার জেলের ভাত খেয়েও ফাঁসির অর্ডার আসার আগে পর্যন্ত। তোমার কি মনে হচ্ছে তোমরা আমাকে ধরে নিয়েছো তো স্টিভ প্রাণে বেঁচে যাবে? কখনো নয়। আমাদের ক্ষমতা এত বেশি যে তোমাদের আইন এটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে, কিন্তু আমরা শেষ হব না। শেষ হবে তোমাদের এই দেশ। শোন ছাড় পোকা, আমাদের দেশের উপর অনেকে খারাপ নজর দিয়েছে, আবার চলেও গেছে। জানিস আমাদের দেশ কত বছর স্বাধীন হয়েছে? ৭৪ বছর। আর এই ৭৪ বছরে আমাদের দেশের জওয়ানরা জানি না কত আতঙ্কবাদীকে মেরেছে। আজ তোর পালা, কাল তোর সঙ্গীদের পালা। আমাদের দেশ থাকবে, খুব ভালোভাবেই থাকবে। আর এই দেশ থেকে যদি কোনো জিনিস চলে যায় সেটা হলো আতঙ্কবাদ, বুঝেছিস? আতঙ্কবাদ। আতঙ্কবাদী পিঠেই গুলি মারবি, আমরা এখানে গুলি খাই, এখানে।
চলো ফাইনালি সেই সময়টা এসেই গেল যখন আমি আকাশে পাখির মতো উঠতে পারবো। ইয়েস, আর তোমার ওরা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করব। কিন্তু মিস্টার মুক্ত পাখি, খোলা আকাশে এত দূরে উড়ে চলে যেও না যে কোথাও হারিয়ে যাও। ডোন্ট ওয়ারি ম্যাডাম, এমনিতেও রনি স্যার যদি আকাশে হারিয়েও যান তাহলেও মাটিতেই ফেরত আসতে হবে। ওড়ার আগেই তুমি আমাকে নিচে আসার কথা বলছো। চলো, হয়ে গেছি তৈরি। অল দ্য বেস্ট। Yes, this is so much fun! Oh my god! ইয়েস, কাম অন, কিপ গোইং, কিপ গোইং। Arya, I love you! রনি, আই লাভ ইউ টু। ওয়াও, মনে হচ্ছে না ভালোই এক্সপিরিয়েন্স আছে। অফকোর্স, আমেরিকাতে ও অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করেছে, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, আরো অনেক। ইন্ডিয়াতে কোনো কিছু ট্রাই করেনি, আর যখন ইন্ডিয়াতে এসেছে এই সারাদিনের জন্য, তো কেন কিছু ট্রাই করবে না? রনির কিছু হয়েছে, জন, রনির কিছু হয়েছে, দেখো। আমি আর রনি এখানে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি করে জানবো এটাই রনির জীবনের শেষ দিন হবে? দেখো, আমরা জানি এই সময়টা খুব কঠিন, কিন্তু প্লিজ ভেঙে পড়ো না। আমি এবার নিউ ইয়র্কে গিয়ে ওর বাবাকে কি জবাব দেবো? আমরা একসাথে এসেছিলাম, কিন্তু ফিরে যাবো একা। আপনি কাউকে সন্দেহ করেন কে মারতে পারে রনিকে? স্যার, রনিকে কেউ কেন মারবে? আমরা তো এখানে কাউকে চিনিও না। এমনটা নয় তো যে ওর কোনো শত্রু আমেরিকা থেকে ফলো করতে করতে এখানে এসেছিল? না স্যার, রনির কোনো শত্রু এখানে ছিল না। হি ওয়াজ সাচ এ লাইভলি পারসন, সবাই ওকে পছন্দ করতো। তাহলে তুমি বলতে চাইছো এখানে ইন্ডিয়াতে ওর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বা অন্যান্য কেউ নেই এখানে? এই দেশটা আমাদের জন্য অচেনা স্যার, সবকিছু এই প্যারাগ্লাইডিং এর লোকেরা করেছে। প্লিজ অ্যারেস্ট দেম। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? এটা আমাদের রুজি রুটির ব্যাপার, আমি কেন মারতে যাব ওনাকে? তাহলে কে মেরেছে রনিকে? স্যার, এটা তো আমিও বুঝতে পারছি না। 3000 ফুট উচ্চতায় গুলি কি করে চললো? কেই বা চালালো? তাহলে রনি 3000 ফুট উঁচুতে উড়ছিল? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ার চেক করেছিলাম আর কোনো প্রবলেম ছিল না তার মধ্যে। আর ওর আশেপাশে কাউকে উঠতে দেখেছো? আশেপাশে না স্যার, কেউই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল, চারপাশটাও পরিষ্কার ছিল, আর উনি ওনার রাইড এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম না কি হলো, একদম দড়াম করে নিচে এসে পড়লেন। এই যে ক্ষতটা দেখছো, আমার মনে হচ্ছে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছিল, হয়তো কোনো রাইফেল দিয়ে। হ্যাঁ, রাইফেলই হবে, কারণ যে হাইটে এই উড়ানটা উড়ছিল ওখান থেকে তো কোনো শার্প শুটারই গুলি চালাতে পারে, কোনো রাইফেল দিয়ে। এখানে আশেপাশে কাউকে বন্দুক বা রাইফেল নিয়ে দেখেছিলে কাউকে? এখানে বন্দুক আনা অ্যালাউ নয় স্যার। আপনি আসল বন্দুকের কথা বলছেন স্যার? পুজোর ক্যাপ বন্দুক ফাটানোরও অনুমতি নেই। আপনারা কাউকে দেখেছেন এখানে? না ম্যাম। না তো। না। না ম্যাম। আচ্ছা আলিয়া, আপনি যখন এখানে এলেন রনির সাথে, আপনার কাউকে সন্দেহ হয়েছিল? মানে কেউ আপনাদের ফলো করছে, এমন কোনো লোক যে গন্ডগোলের মনে হচ্ছে? না স্যার, এরকম তো কেউ ছিল না। তাহলে কি গুলি আকাশ থেকে চলেছিল নাকি? স্যার, আমি তো বললাম রনি স্যারের আশপাশে তো কেউই উড়ছিল না, তাহলে আকাশ থেকে গুলি চালালো কে? হ্যাঁ স্যার, আকাশে কেউ ছিল না। আপনি চাইলে এই ফুটেজগুলো চেক করতে পারেন, এখানে কেউ নেই ওর সাথে। এই ফুটেজে তো রনির আশেপাশে তো দূরে দূরেও কাউকে দেখা যাচ্ছে না। স্যার, নিচে থেকে ওপরে তো কেউ গুলি চালায়নি। ইনি বলছেন যে যখন ওপরে উঠছিল কেউ ওর আশেপাশে ছিল না, ওপর থেকেও কেউ গুলি করতে পারবে না। আমার মাথায় এটা ঢুকছে না কে কোথা থেকে গুলি চালালো আর কিভাবে, বুঝতে পারছি না স্যার। অদ্ভুত ব্যাপার তো, ওর কোনো শত্রু নেই, তাহলে ওকে খুন করার জন্য এরকম প্ল্যানিং কে করতে পারে? কেসটা খুব জটিল মনে হচ্ছে। কোনো বাঁকা লোককেই এখানে পাঠিয়ে দিই, বাঁকা প্রমাণ, হয়তো সে কিছু পেতে পারে।
আরে বাহ, আজকে আপনারা দুজনে এমন ভাবে কাজে ডুবে আছেন যে মনে হচ্ছে যে অনেক প্রমাণ আমাদের হাতে দিয়ে আমাদেরকে পাঠাবেন এখান থেকে। অনেকগুলো প্রমাণ, হ্যাঁ, আর যদি একটাও না পাওয়া যেত? সোজা করে বলো না, কোনো প্রমাণ পাওনি, খুঁজে দেখোনি? ডক্টর সালুকে ওই গুলির ব্যাপারে কিছু জানতে পারেননি? আপাতত এইটুকু জানতে পেরেছি ভাই, ওপর থেকে কোনো ইউএফও গুলি চালিয়েছে। শালুকে তুমি না কোনোদিনই সোজাসুজি করে কথা বললে না। আরে এটা কি, এটা বোঝাও, আমাকে বোঝানোর জন্য এরকম করেছো? হ্যাঁ বলো। এ দেখো বস, রনি মাটি থেকে 3000 ফুট উঁচুতে উঠছিল, আর ওর গুলিটা লেগেছে তার ওপর থেকে প্রায় 1000 ফুট উঁচু থেকে, আর এই গুলিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে গায়ে লেগেছে। আমার তো ভেবেই কেমন যেন মাথাটা ঘুরছে। আকাশের উপর থেকে কে গুলি চালাতে পারে ওর উপর? এটা কিভাবে সম্ভব? এখনো হয়নি, আরো বাকি আছে বস। এই গুলিটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে। ভারী অবাক কাণ্ড, তাই না দয়া? 3 কিলোমিটার দূর থেকে গুলি চালানো হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রনির গলার ভেতর ঢুকে যায় আড়াআড়ি। তার মানে রাইফেলটা খুব পাওয়ারফুল ছিল মনে হয়। একদম ঠিক বস, রাইফেলটাও পাওয়ারফুল ছিল, আর গুলি যে চালিয়েছে তারও হাতটা পাকা। এত উঁচুতে হাওয়া খুব জোরে প্রবাহিত হয়, আর টেম্পারেচারও কম বেশি হতে থাকে, তবুও লক্ষ্যটা মিস করেনি, একদম নির্ভুল পয়েন্টে গিয়ে লেগেছে। গুলি যে চালিয়েছিল খুব পাকা খেলোয়াড়, ডক্টর, সব শুটার। একদম। আর এইরকম শার্প শুটার সহজে তো পাওয়া যায় না যে এই কাজটা করে দেবে। কিন্তু স্যার আমরা সমস্ত ভিডিও দেখেছি। যখন রনি আকাশে ছিল তখন ওর আশেপাশে কোনো প্যারাসুট বা চপার ছিল না স্যার, আকাশ একদম পরিষ্কার ছিল। সেটাই তো বুঝতে পারছি না যে ওই কিলার কোথা থেকে গুলিটা চালিয়েছিল, অথচ আকাশটা পরিষ্কার ছিল। ও কি মেঘের আড়ালে লুকিয়ে ছিল? আর স্যার ওই গুলিটার থেকে কি জানতে পারলাম? কিছু পাওয়া যায়নি পুরবি। আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টের পুরো ডেটা চেক করেছি, এরকম গুলির তো কোনো রেকর্ডই নেই। স্যার, এই গুলিটা নিশ্চয়ই কাস্টমে বানানো হয়েছে। হ্যাঁ, নিজের মতন গুলিটা বানিয়েছিল। এমন গুলি যেটা 3 কিলোমিটার দূর থেকে চালানো যায় আর সোজা গিয়ে টার্গেটে হিট করে। আর স্যার, এই গুলিটা যখন এত শক্তিশালী, তো এর রাইফেলটাও বেশ স্পেশাল হবে। হ্যাঁ, এক কাজ করা যাক, গুলিটাকে ব্যালিস্টিক ডিপার্টমেন্টে যাচাইয়ের জন্য পাঠাই, দেখি কি রিপোর্ট আসে। আর সে যেই হোক, এত উপরে চলে গিয়েছিল খুন করার জন্যে, এবার ওকে তো মাটিতে নামতেই হবে। ব্রাদার, উই ক্যান ডু ইট। আরে ইয়ার গুরু, আর চলতে পারবো না, খুব হাঁপিয়ে গেছি আমি। ব্যাস নবীন, আর বেশি দূর নয়, 3000 ফিট চড়ে ফেলেছি, পাশেই আছে। উই ক্যান ডু ইট, কাম অন। এমন মনে হচ্ছে যে রনির মার্ডারের ফটোকপি দেখছি। 3000 ফিট উপরে ঠিক ওরকমই গুলি মেরেছে মাথার পেছনে। একেও একইভাবে গুলি চালিয়েছে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করছিলেন, এই হিতেনের পিছনে কেউ কি ছিল? না স্যার, হিতেনই সবার পিছনে ছিল স্যার। স্যার, এই দেখুন ফুটেজ। স্যার, স্যার এটা ওই জায়গায় যেখানে এই সব কিছু হয়েছে।
অদ্ভুত তো, পিছনে তো খোলা আকাশ রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখান থেকে গুলি করা যায়। তাহলে ওর গুলি লাগলো কি করে? দুটো কেসেই ধরা যাচ্ছে না যে গুলি কোথা থেকে চলেছে। স্যার একদম ঠিক বলছেন। আকাশ থেকে কোনো কাক বা পায়রা কি করে গুলি চালায়? এই গুলিটা চালালো কে? আর এই দুটো গুলি 24 ঘন্টার মধ্যেই চলেছে। আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা, এই ইথেন কি কাজ করতো? স্যার ও কলেজ স্টুডেন্ট ছিল স্যার, মুম্বাই গ্র্যাজুয়েশন করতে এসেছিল স্যার। ট্রেকিং এর অনেক শখ ছিল ওর। অভিজিৎ, বুঝতে পারছি না যে কেউ একজন কলেজ স্টুডেন্টকে মারার জন্য এত প্ল্যান করবে কেন। সেটাই তো, প্রথমে রনি আর এখনই হিতেন। তবে আকাশ থেকে তৃতীয় গুলিতে অন্য কেউ মারা যাওয়ার আগে এই খুনিকে ধরতেই হবে খুব তাড়াতাড়ি। গত 24 ঘন্টায় দুটো খুন হয়েছে, দুটোই যুবক, আর দুজনকে মারার পদ্ধতিও অদ্ভুত। অদৃশ্য খুনি। স্যার দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে। মাটি থেকে 1000 ফুট ওপরে মেরেছে স্যার। কিন্তু স্যার ভাবার বিষয় এটাই যে খুনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টের সময়টাই কেন বাঁচলো এদেরকে মারার জন্য? ও তো ওদের যে কোনো সময় মারতে পারতো। এত লম্বা প্ল্যান দুটো বাচ্চাকে মারার জন্য? শুধু প্ল্যানিংটাই